যথাযথ মর্যাদায় উদযাপন হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। শিখা অনির্বাণে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও ৩ বাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সন্ধ্যায় সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবার যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, জালিয়াতি করে ৩০০ কোটি মার্কিন ডলার নেয়ার অভিযোগ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে সকাল 8:15টার দিকে মহান স্বাধীনতা যুদ্ধে আত্ম উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে প্রথম শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল এ সময় স্যালুট দেয়। সেখানে রাখা দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন রাষ্ট্রপ্রধান। এর আগে রাষ্ট্রপতি শিখা অনির্বাণে পৌঁছালে ৩ বাহিনীর প্রধান তাকে স্বাগত জানান। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর তিনি মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। ৩ বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এছাড়া ৩ বাহিনীর প্রধান আলাদা আলাদাভাবে নিজ নিজ বাহিনীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যোগ দেবেন সংবর্ধনা অনুষ্ঠানে। আজ বেলা 3:30টায় সেনাকুঞ্জের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে বের হবেন বিএনপি চেয়ারপারসন। 2018 সালের পর খালেদা জিয়া প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এর আগে 2018 সালের 5 ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার এই তথ্য নিশ্চিত করেছেন। খালেদা জিয়ার পাশাপাশি 2009 সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এবছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপির 26 জন আমন্ত্রণ পেয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বাংলাদেশ। রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের সাথে বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা প্রত্যক্ষ করতে বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। ইনস্টিটিউটের আঞ্চলিক প্রধান স্টিভ চিমার নেতৃত্বে IRI কর্মকর্তারা তাদের চলমান সফরের রাজনীতিবিদ, ছাত্র এবং সুশীল সমাজের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। চিমা বলেন, IRI এর অগ্রাধিকার হল অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন করা। অধ্যাপক ইউনুস বলেন, তার সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচন করবে। তিনি বলেন, নির্বাচনের জন্য ট্রেন ইতোমধ্যে প্রথম স্টেশন ছেড়েছে এবং একটি নতুন নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন লন্ডনের আইনজীবী টবি ক্যাডম্যান। টবি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অপরাধ ও মানবাধিকার আইনজীবী ও প্রত্যর্পণ বিশেষজ্ঞ। লন্ডন ভিত্তিক ল ফার্ম গর্নিকা 37 গ্রুপের সহ প্রতিষ্ঠাতা ও গর্নিকা 37 চেম্বার্সের যুগ্ম প্রধান। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে টবি ক্যাডম্যান এই তথ্য জানিয়েছেন। এক্সে করা পোস্টে টবি ক্যাডম্যান লিখেছেন, তিনি এই ঘোষণা দিতে পেরে আনন্দিত ও খুবই সম্মানিত বোধ করছেন যে তাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন স্পেশাল প্রসিকিউটরের অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার ভূমিকা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত সব বিষয়ে চিফ প্রসিকিউটরকে পরামর্শ দেওয়া। এই ট্রাইব্যুনাল বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিষ্ঠান এবং এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর অধীনে প্রতিষ্ঠিত হয়। শীত শুরুর আগেই নিভু নিভু করছে উত্তরের বড় নদী তিস্তার প্রাণ। কোথাও কোথাও বইছে ক্ষীণ ধারায়। নানা আলোচনায়ও এই নদীর পানির ন্যূনতম হিস্সা দেয়নি ভারত। তিস্তাকে বাঁচিয়ে রাখার তাগিদ বিশেষজ্ঞদের। উত্তরের নদী নিয়ে জুয়েল আহমেদের 3 পর্বের রিপোর্টে আজ থাকছে প্রথমটি। তিস্তা পাড়ের আব্বাস আলী জীবনের 63 বসন্ত পার করেছেন। দেখেছেন এ নদীর রূপ যৌবন। চোখের সামনে বড় নদী মরে যাওয়ায় ভেঙেছে হৃদয়।
শীতকালে তিস্তায় পানির ন্যায্য হিস্সা নিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে আলোচনা চলছে বহু বছর ধরে। চুক্তি কার্যকর না হওয়ায় ধুকে ধুকে মরছে এই নদী। অধিকার আদায়ে এবার অন্তর্বর্তী সরকারের দিকে তাকিয়ে নদী পাড়ের লাখো মানুষ। এমন নদী ছিল এপাখাতে ওপাক যাওয়ার মতন কোনো ক্ষমতা নেই। নৌকে এমন দিন গেছে নৌকে ছাড়ি দিতে পারেনি। এখন তো নৌকে না হলেও মানুষ সাঁতার দিয়েও কাটি যেতে পারে। আমরা চাই যেন দ্রুত এই তিস্তা নদীর মহাপরিকল্পনার কাজটা যেন দ্রুত হয়। যে বর্তমান সরকার যদি আমাদের নদীটার কাজ করে দেয়, আমরা কিন্তু সুখে শান্তিতে থাকতে পারতাম। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রত্যেক দিন পানি কমছে নদীতে। বড় মৌসুম সামাল দিতে হিমশিম খেতে হবে। আর তিস্তাকে বাঁচিয়ে রাখতে বিজ্ঞানসম্মতভাবে খননের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে যেহেতু তিস্তা ক্যানালগুলোর সংস্কার কার্যক্রম চলমান রয়েছে, আমরা আশা করছি আগামী বছর আরও অতিরিক্ত 10,000 হেক্টর তিস্তার পানি ব্যবহার করে সেচ কার্য পরিচালনা করতে সক্ষম হব। এই নদীর দুই রকম পরিচর্যা দরকার, একটা হচ্ছে নিজদেশীয়, একটা হচ্ছে দ্বিদেশীয়। আমাদের নিজদেশীয় ব্যবস্থাপনায় এই নদীর বিজ্ঞানসম্মত পরিচর্যা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। একই সাথে আমাদের ন্যায্য অধিকারের ভিত্তিতে তিস্তার পানি ভারত থেকে পাওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে, কারণ আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন অনুযায়ী চাইলেই ভারত একতরফা পানি প্রত্যাহার করতে পারে না। এটি আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশনের লঙ্ঘন, এটা মানবতার লঙ্ঘন, সভ্যতার লঙ্ঘন। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এটা প্রতিবেশীর সঙ্গে একটা শত্রুসুলভ আচরণ। মধ্য নভেম্বর পর্যন্ত তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি পাওয়া যাচ্ছে 8,000 কিউসেক। এবছরও বোরোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 55,000 হেক্টর। উত্তরের প্রকৃতিতে এখন শীত, শুকিয়েছে রাক্ষসী তিস্তা, রূপ বেরিয়েছে ধূসর বালুময় প্রান্তরের। পুরো শুকনো মৌসুম জুড়ে এ নদীর অস্তিত্ব একেবারে হারিয়ে যাবে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, গঙ্গাচড়া, রংপুর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে ফৌজদারি মামলার মুখে পড়েছেন এবার ভারতের বিতর্কিত ব্যবসায়ী গৌতম আদানি। অভিযোগ উঠেছে জালিয়াতি করে বিনিয়োগকারীদের কাছে থেকে তুলেছেন 300 কোটি মার্কিন ডলার। বুধবার নিউ ইয়র্কে ডিস্ট্রিক্ট কোর্ট ব্রুকলিনে আদানির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন করে জানানো হয়েছে 25 কোটি মার্কিন ডলার ঘুষের বিনিময়ে ভারতে বড় একটি সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করেছেন আদানি, যা মার্কিন বিনিয়োগকারীদের কাছে গোপন করা হচ্ছে। ভারতের সরকারি কর্মকর্তাদের সাথে ঘুষ লেনদেনের বিষয়টি আদানি ছাড়াও আদানি গ্রিন এনার্জির কর্মকর্তারা জানতেন। 20 বছর মেয়াদী ওই প্রকল্প থেকে 200 কোটি ডলারের বেশি লাভ তুলে নেওয়া যাবে বলে ধারণা করছে আদানি গ্রুপ। গত বছর যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি আর্থিক গবেষণা প্রতিষ্ঠান আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে যুক্তরাষ্ট্রে 1,000 কোটি ডলার বিনিয়োগ করে 15,000 মানুষের কর্মসংস্থানের আশাবাদ জানিয়েছিলেন বিশ্বের 22তম শীর্ষ ধনী গৌতম আদানি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ হওয়ায় অনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্প দখলের অভিযোগ রয়েছে আদানির বিরুদ্ধে। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টা। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।